এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখায় সে তো, দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখায় সে তো, নিজেই নিজের থেকে গেছি হারিয়ে। দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। মেঠো পথ কাঁচা হলে কি বা আসে যায়, হৃদয়ের ভালোবাসা সে তো কাঁচা নয়। মেঠো পথ কাঁচা হলে কি বা আসে যায়, হৃদয়ের ভালোবাসা সে তো কাঁচা নয়। প্রেম গো শত বাধা যায় ভুলিয়ে, প্রেম গো শত বাধা যায় ভুলিয়ে। দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। লাগে যে সবুজ বন আরো যে সবুজ, প্রেম জানি চিরদিনই হয় যে অবুঝ। লাগে যে সবুজ বন আরো যে সবুজ, প্রেম জানি চিরদিনই হয় যে অবুঝ। নতুন পাতাতে প্রেম রং ভরিয়ে, নতুন পাতাতে প্রেম রং ভরিয়ে। দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখায় সে তো, দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখায় সে তো, নিজেই নিজের থেকে গেছি হারিয়ে। দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। দেখেছি গো সেই ছবি।
এই গরুর গাড়ি চেপে একদিন যেতে যেতে সোনারে গায় দেখেছিলাম সোনার মেয়ে দাঁড়িয়েছিল সোনার বেলায়। সোনারে বাংলা এই গরুর গাড়ি চেপে একদিন যেতে যেতে সোনারে গায় দেখেছিলাম সোনার মেয়ে দাঁড়িয়েছিল সোনার বেলায়। সোনারে বাংলা এই গরুর গাড়ি চেপে একদিন দেখেছিলাম পদ্মের সে ফুল জলের পদ্ম ডাঙায় এলো দেখে আমার হলো যে ভুল। সোনারে বাংলা এই গরুর গাড়ি চেপে একদিন দেখেছিলাম এলো সে চুল মেঘ নেমেছে আকাশ থেকে দেখে আমার হলো যে ভুল। সোনারে বাংলা এই গরুর গাড়ি চেপে একদিন দেখেছিলাম সোনার মেয়ে ধন্য হলো জীবন মরণ সোনার ছোঁয়া বুকে পেয়ে। সোনারে বাংলা এই গরুর গাড়ি চেপে একদিন যেতে যেতে সোনারে গায় দেখেছিলাম সোনার মেয়ে দাঁড়িয়েছিল সোনার বেলায়। সোনারে বাংলা এই গরুর গাড়ি চেপে একদিন ও এই গরুর গাড়ি চেপে একদিন ও এই গরুর গাড়ি চেপে একদিন এই গরুর
ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনয়া পাখি আয় রে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে, কাছের মানুষ দূরে থুইয়া জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার তো সাদের মন বধুয়ায় রে কি জানি কি করে, সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দী হইয়া মনয়া পাখি আরে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে বিরাই তরি রে, হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ঘাটে ঘাটে নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গর পইরাছে আয় রে সারেং বাড়ির ঘরে, পথ দরিয়া আমি কত না গেছি চলিয়া, একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাহিয়া, ওরে নীল দরিয়া
আমায় দে ছাড়িয়া ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি আরে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া ভিতর বলে
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। বিদিন জ্বালা সাঁঝের বেলা, শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানিশি ভিড়ে, রূপ কাহিনীর বাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ফসল ভরা স্বপ্ন ঘেরা, পথ হারানো খেতে, মৌ 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 গন্ধে যেথায় বাতাস থাকে মেতে, মমতারে শিশির গুলো জড়িয়ে থাকে পায়, মমতারে শিশির গুলো জড়িয়ে থাকে পায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল, মনের দুঃখগুলো ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার, মনের দুঃখগুলো ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল, মনের দুঃখগুলো ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার, মনের দুঃখ ভাঙলো তবু
দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। ও পদ্মা নদী রে
ভুলে আমার মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল, মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষু রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয়। তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায়, কোন লাশের ওজন কমে যায়। যেটাতে 2 কেজি কমে যায় তার অবাক, কিরা আগে ছিল 80 কেজি এখন হইছে 78 কেজি, তার মানে 2 কেজি না, এটাই রুহু। আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে। তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না, তাদের অনেকগুলো মডিউল আনতে হয়। তারা আবার নমুনা আনলো আরেকটা, মুমূর্ষু রোগী, অক্সিজেন চেম্বার লাগানো, মাস্ক লাগানো, এটা খুলে ফেললে মরে যাবে। বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ, এটার ওজন 60 কেজি, এবার মাস্ক খোল, মাস্ক খুলছে ছটফট ছটফট করে, এটা শেষ, এবার মাপ দেখ, এবার মাইপা দেখা গেছে 63 কেজি। এক একটার এক এক সিস্টেম হইতেছে, কোনোটা কমে, কোনোটা বাড়ে, কোনোটা কিচ্ছু হয় না। সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই? আগেরটা কম ছিল, মনে করছিলেন 2 কেজি কমছে, ওইটাই রুহু, এখন 3 কেজি বাইরে গেছে, মিলাইবেন কি দিয়া? আল্লাহ ডেকে বলে গোলাম কিয়ামত পর্যন্ত একটার পর একটা গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন রূহটা আমার আদেশ, আমার আদেশে যায়, আমার আদেশে চলে যায়, আমার আদেশে আসে, আমার আদেশে চলে যায়, পৃথিবীর কেউ দেখতে পারবে। এজন্য আল্লাহ যা বলে পৃথিবীর কোনো সায়েন্টিস্ট এর বিরুদ্ধে অবস্থান করে টিকে থাকতে পারবে। একটা কথা মনে রাখবেন, সায়েন্সের কোনো রেজাল্টই ফাইনাল না, সায়েন্সের কোনো রেজাল্টই ফাইনাল না। সায়েন্সের একটা থিওরি হচ্ছে এই যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না, সায়েন্স কোনো বিষয়ে কখনো সিউরিটি দিয়ে বলতে পারে না। এজন্য সায়েন্স যদি কোনো বিষয়ে অমিল পায়, কোরআন বলেছে এক কথা, সায়েন্সের রিসার্চ হচ্ছে আর এক কথা, তাহলে সায়েন্সকে দে শুড ওয়েট আনলেস দে গেট দেয়ার লেটেস্ট ডিসকভারিজ ইনভেনশন। সায়েন্সকে অপেক্ষা করতে হবে, কারণ কোরআন যা বলেছে যে কখনো মিথ্যা হতে পারে। সায়েন্স ভুল করছে কোথাও, কোরআন যা বলে, নবী যা বলে, কোরআন যা বলে, এর বিরুদ্ধে কখনো অবস্থান করে পৃথিবীতে কেউ নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল, মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুই কুল, মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। চাঁদের আলো নদী ভাসে ভাটায় জাগে ঝড়, আমি যারা আপন ভাবি আমায় ভাবে পর। চাঁদের আলো নদী ভাসে ভাটায় জাগে ঝড়, আমি যারা আপন ভাবি আমায় ভাবে পর। বন্ধুর মনে ভালোবাসার ফুটলো না রে ফুল, মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার মনের দুঃখ ভাঙলো তবু ভাঙলো না তার ভুল।
السماء قافلة تمضي حرير يلمع مع الريح كاعة عرش تفتح للقدر والنجوم معبد تشتعل مشاعله دعاء بلا خوف مسيرات الصقور فوق الرمال شرف يجمع أخوتنا قوة لا تميل قدر قديم يرسم دربا للأبدين نجوم السماء নদীর জল ছিল না নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে এখন আমি সাঁতার কাটি সাঁতার ভোলাকে আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা ছিল তার শাখে শাখে শাখায় শাখায় বাঁকে বাঁকে ও সে বাঁকে বাঁকে জমলো মেলা মেলার ভিড়ে একলা একা সুজন হারাকে আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ
কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝোড়ো বেগ, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝোড়ো বেগ, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়। যা দেখি মনে ধরে রাখি, যা দেখি না পথ চেয়ে থাকি। ও যা দেখি মনে ধরে রাখি, যা দেখি না পথ চেয়ে থাকি। যতই সুখ চাই ততই ব্যথা পাই, জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। স্মৃতিরা কেন পিছু ডাকে, না পাওয়ারই ব্যথা ছবি আঁকে। ও স্মৃতিরা কেন পিছু ডাকে, না পাওয়ারই ব্যথা ছবি আঁকে। যতই ফিরে চাই কোথাও কিছু নাই, ফেলে আসা দিনগুলো আমারে কাঁদায়। এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝোড়ো বেগ, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। আর কেউ নেই, তোমার পরেও আর কেউ নেই।
তাকাই শুধু তুমি, শুধু তুমি। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া। তোমার আগে আর কেউ নেই, তোমার পরেও আর কেউ নেই। কি করে বুঝাই এ জ্বালা কেমন, কিসের আগুনে পুড়ে মরে মন। কি করে বোঝাই এ জ্বালা কেমন, কিসের আগুনে পুড়ে মরে মন। প্রাণের ছাই মুঠি ভরে তাই দিতে চাই তোমাকে। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া। তোমার আগে আর কেউ নেই, তোমার পরেও আর কেউ নেই। সব ফুল কি মালা হতে পারে, ঝরে কত ফুল পথের ধারে। সব ফুল কি মালা হতে পারে, ঝরে কত ফুল পথের ধারে। আমারও প্রেম পথেই না হয় ঝরে গেল নীরবে। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া। তোমার আগে আর কেউ নেই, তোমার পরেও আর কেউ নেই। যেখানেই যাই যেদিকে তাকাই শুধু তুমি, শুধু তুমি। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া।
জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ছিল, নাম ছিল তামস। ধারণা করা হয় নমরুদের স্ত্রী সামিরা ছিল জিন প্রজাতির নাসনাস গোত্রভুক্ত, যারা মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে সক্ষম ছিল। রেওয়ায়ত অনুযায়ী তাদেরকে অপবিত্র জিন বলা হয়েছে। নমরুদের মৃত্যুর পর সামিরা ঘোষণা করল তামুস হল নমরুদের দ্বিতীয় জন্ম এবং সে একদিন তার মতোই শক্তিশালী রাজা হবে। ইতিহাস বলে ব্যাবিলনের যে উঁচু মিনার নমরুদ তৈরি করেছিল তার পেছনে সামিরার বড় ভূমিকা ছিল। নমরুদের সকল দুষ্কর্মে সে তাকে উস্কানি দিত। সেই মিনারের মাধ্যমেই পৃথিবীতে শয়তানের উপাসনার প্রচলন বাড়তে থাকে। মানুষের মাঝে শয়তানের বংশধরদের প্রভাবও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। যখন মানুষ ব্যাবিলন ছেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেল, তখন ভাষার ভিন্নতার কারণে সামিরা ও তামসকে তারা বিভিন্ন নামে ডাকতে শুরু করল। ফলে তাদের মূর্তি নির্মাণ করে উপাসনা করতে লাগলো। প্রাচীন ইরাক ও গ্রিক কিতাবে সামিরাকে দেবীর রূপে দেখা হতো। ইসলাম আগমনের আগেই মক্কার মুশরিকরা হুবল নামে একটি মূর্তি পূজা করত, যা আসলে সামিরার অবয়ব ছিল। নমরুদ পৃথিবীর প্রথম সংরক্ষিত মৃতদেহ ছিল, যাকে মমি বানানো হয়েছিল। সামিরা মানুষদের মাঝে ছড়িয়ে দিয়েছিল যে নমরুদ আবার দ্বিতীয়বার জীবিত হবে। 1000 বছরেরও বেশি সময় ধরে সেই মমি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। 2003 সালে আমেরিকা ইরাক অভিযান চলাকালে তারা বাগদাদের একটি বিশেষ স্থাপনা নিয়ন্ত্রণে নেয়, যা অনেকের মতে প্রাচীন ব্যাবিলনের একটি গুরুত্বপূর্ণ সমাধিস্থল ছিল। খ্রিস্টান মিশনারি গোষ্ঠীর একটি অংশ সেই স্থাপনাটিকে বিশেষ গুরুত্ব দিত, কারণ তাদের ধারণা ছিল প্রাচীন ব্যাবিলনের শাসকের সংরক্ষিত দেহটি সেখানেই রাখা আছে। ব্যাবিলন
যে বর্তমান বাগদাদ অঞ্চলে অবস্থিত ছিল। ইতিহাস থেকেও জানা যায় সেই সময় আমেরিকান বাহিনীর সহায়তায় একটি বিশেষ টিম সেখানে পাওয়া দেহটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সেই সময় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু ইন্টারনেট ছিল। সেই ভিডিওটি একটি ওয়েবসাইটে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একটি সংরক্ষিত দেহ জব্দ করা হয়েছে। ভিডিওটি অল্প সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। কয়েক সপ্তাহের মধ্যেই ভিডিওটির সবকটি কপি মুছে যায়। ফলে বর্তমানে এই সংক্রান্ত কোনো ভিডিও খুঁজে পাওয়া যায় না। খ্রিস্টান মিশনারি গোষ্ঠীর একটি অংশ বিশ্বাস করে যে সেই ব্যক্তিটি ভবিষ্যতে আবার ফিরে আসবে এবং তাকে এক বিশেষ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হবে। পৃথিবীর একটি অংশ এখনও এই ধারণায় বিশ্বাসী যে সংরক্ষিত দেহটির সাথে ভবিষ্যৎ কোনো ঘটনার সম্পর্ক আছে। একটি থিওরি অনুযায়ী দেহটি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে সুমেরীয় যুগের আরেকটি সম্রাটের দেহ সংরক্ষিত অবস্থায় ছিল। সেই সময় ঘটনাস্থল থেকে ভিডিওটি ধারণ করেছিল তা দ্রুতই সরিয়ে নেওয়া হয়। দেহটি পরে গবেষণার উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় সরিয়ে নেওয়া হয়। কেউ কেউ দাবি করেন এটি বাইরের একটি দেশে উচ্চ নিরাপত্তার সাথে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুব সীমিত সংখ্যক ব্যক্তিই নাকি এর সঠিক অবস্থান জানেন। তাই নিশ্চিতভাবে বলা কঠিন সংরক্ষিত দেহটি ঠিক কোথায় আছে। কিছু গবেষক ধারণা করেন এটি বর্তমানে একটি বিদেশি গবেষণা কেন্দ্রে আছে। জানে বলে জেনেছি, প্রাণে বলে মেনেছি, মনে বলে তুমি যে তার চেয়ে দামি। তুমি ধরা দিয়েছো, কাছে টেনে নিয়েছো, নতুন জীবন যেন পেয়েছি আমি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। তুমি এমন কোনো কথা বলো না, চোখে জলময় জলটুকু ফেলো না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। জানি জানি একদিন সবই শেষ হয়, আমার প্রেম প্রভু হারাবার নয়। বারে বারে আমাকে বলে হৃদয়, বুকের সুখটুকু পুরাবার নয়। তুমি এমন কোনো স্মৃতি রেখো না, যে স্মৃতি দেবে শুধু বেদনা। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। যেতে যেতে এই পথ হয় যদি ভুল, তোমার দুহাত ধরে খুঁজে নেব কুল। তুমি আমি আর তো হব না যে পর, যমুক না মেঘ যত আসুক না ঝড়। তুমি এমন কোনো ছবি কোনো, যা দেখে বেড়ে যাবে যাতনা। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জলটুকু ফেলো না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না।
ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনের ঠিকানা। বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনের ঠিকানা। হায় জন্ম থেকেই হয়নি কেন? মানুষ থেকে শুরু করে কোনো প্রাণী চিরকাল বেঁচে থাকে না, প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এটাই মহাসত্য। কিন্তু এই সত্যের নাকি শিগগিরই পরিবর্তন ঘটতে চলেছে। এক বিজ্ঞানী দাবি করেছেন যে মানুষ আর মাত্র কয়েক বছর পরই অমর হতে চলেছে। তার এই দাবির পর থেকে এখন পর্যন্ত আলোচনা যুক্তির ঝড় বয়ে যাচ্ছে বিজ্ঞানী মহলে। সবার মনে এখনও একটাই প্রশ্ন, সত্যি কি মানুষের পক্ষে অমর হওয়া সম্ভব? এই নিয়ে আরও জানাচ্ছেন পলাশ খান। মানুষের অমরত্ব লাভের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন গুগলের এক প্রাক্তন বিজ্ঞানী, যা কখনো সত্য হলে পাল্টে যাবে সমগ্র মানব সভ্যতা। কি সেই ভবিষ্যৎবাণী? আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে জানা গেছে যে রে কার্জইল নামের এক বিজ্ঞানী এই পর্যন্ত যে কয়টি ভবিষ্যৎবাণী করেছেন তার বেশিরভাগই সঠিক বলে প্রমাণিত হয়েছে। রে প্রযুক্তিবিদ্যায় অবদানের জন্য এই পর্যন্ত তিনি অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন। এই বিজ্ঞানীর দাবি 2029 সালের মধ্যেই অমর হয়ে উঠবে মানুষ। 75 বছর বয়সী এই কম্পিউটার বিজ্ঞানী দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা চালিয়ে আসছেন। মূলত জেনেটিক্স, ন্যানোটেকনোলজি, রোবোটিক্স এবং আরও অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেই তিনি মানুষের অমরত্বের বিষয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন, যা সম্প্রতি চ্যানেল অ্যাডাজিও নামের একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। The body is packed in ice immediately after death. Then the blood is drained and replaced with a special antifreeze solution which protects the organs from damage. Once prepped, the body is cooled to a super low temperature and placed in a chamber filled with liquid nitrogen. In this state, the body remains preserved, potentially for decades, while scientists search for future methods of revival. Some people opt to preserve only their head with the hope that their brain's contents could be transferred to a new body. এই বিষয়টায় কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে যে মানুষ জন্মগ্রহণ করেছে তাকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতেই হবে। শুধু মানুষ নয়, যে কোনো প্রাণী দেরি করেই হোক না কেন একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এমন কি কোনো দিন হতে পারে যেদিন মানুষ বা যে কোনো প্রাণী মৃত্যুকে ধোঁকা দিতে পারবে? বিজ্ঞান কি কোনোদিন এতটা উন্নতি করতে পারবে যে মৃত ব্যক্তিকে জীবিত করে তুলবে? আপনি এই বিষয়টা শুনে অবাক হবেন যে অলরেডি আমেরিকার একটি কোম্পানি এই প্রজেক্টের উপরে কাজ করছে। মানে মৃত্যুকে ধোঁকা দেওয়ার প্রজেক্টে অনেক দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। বন্ধুরা, যেভাবে এয়ারপ্লেনের ডিজাইনকে এয়ারোনটিক্স বলে, ইলেকট্রনিক ডিভাইসের ডিজাইনকে ইলেকট্রনিক্স আর রোবটের ডিজাইনকে রোবোটিক্স বলা হয়, ঠিক এমনভাবে মানুষের মৃতদেহকে প্রিজার্ভ করে এই আশায় যে একে আবার জীবিত করা হবে, এই প্রসেসকে ক্রিওনিক্স বলে। এক্সপার্টরা অনেক আশা আছে যে পরবর্তী 50 থেকে 70 বছরের মধ্যে মেডিকেল সায়েন্স এতটা উন্নতি করে ফেলবে যে মানুষকে মৃত্যু থেকে রুখতে পারে বা মৃত ব্যক্তিকে জীবিত করে তুলতে পারে। এই জন্য যাদের মৃত্যুর পর এই দুনিয়াতে জীবিত হওয়ার শখ আছে বা যারা মেডিকেল সায়েন্সের উপরে ততটা ভরসা রাখে, তাদের জন্য স্কট টেসডেল অ্যারিজোনাতে অ্যালকোর নামের কোম্পানির হেড অফিস রয়েছে। বাইরে থেকে দেখলে এই অফিসটি একটি সাধারণ অফিসের মতোই মনে হবে, কিন্তু বিল্ডিংয়ের মধ্যে আপনি যত সব আজব দৃশ্য দেখতে পাবেন। ধোঁয়া ছাড়া এই বড় বড় কন্টেনারের ভিতরে প্রায় 300 লোকের ডেড বডি রয়েছে, আর 33টি পোষা প্রাণীকেও আবার জীবিত করার আশায় এখানে ফ্রিজ করে রাখা হয়েছে। এখানে মানুষের মৃত্যুকে তেমনভাবে দেখা হয় না যেমনভাবে আমরা দেখি। অ্যালকোরের টিম মনে করে এই মানুষগুলো নর্মাল মানুষের মতোই, শুধু তাদের হার্টবিট হয় না এবং একটি লম্বা সময় পর্যন্ত তারা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এছাড়াও তাদের বডির প্রত্যেকটা পার্ট পারফেক্ট কন্ডিশনে রয়েছে। আমরা এটাও বলতে পারি যে এই 300 লোকের জন্য সময় পরবর্তী কিছু বছর পর্যন্ত থেমে রয়েছে। 70 বছর পর যদি সত্যিই মেডিকেল সায়েন্স এদের জীবিত করতে সক্ষম হয়, তাহলে এরা এদের ভবিষ্যতে গিয়ে জীবিত হবে, যেমন টাইম মেশিন বা টাইম ট্রাভেলসের মতো সায়েন্স ফিকশন মুভিতে আমরা দেখি। এই কন্টেনারগুলোতে এত বেশি ঠান্ডা যে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এলাকা অ্যান্টার্কটিকাতেও হয় না।
লিকুইড নাইট্রোজেনে ভর্তি এই কন্টেনারগুলোর টেম্পারেচার -196°C হয়, যাকে 24 ঘন্টা কম্পিউটারে কন্ট্রোলে রাখা হয়। আর এর পাওয়ার আউটেজের জন্য ব্যাকআপ জেনারেটরও রয়েছে। একটি কন্টেনারে 4টি ফুল বডি পেশেন্ট ও 5টি নিউরো পেশেন্ট, মানে শুধু তাদের মাথা রয়েছে। জি হ্যাঁ, এই ছোট্ট কন্টেনারে শুধু মানুষের মাথা ও চেহারাকে ফ্রিজ করার জন্য বানানো হয়েছে। 300-র মধ্যে 116টি পেশেন্ট শুধু তাদের মাথাকে প্রিজার্ভ করিয়েছে, যেখানে তাদের ব্রেন ও তাতে থাকা বিশাল মেমোরিজ ও ডেটা 100% সেভ রয়েছে। ক্রিওনিক্স রিসার্চাররা মনে করেন এদেরকে যখন পুনরায় জীবিত করা হবে তখন তাদের ফেস ও ব্রেন তাদের নিজের হবে এবং বাকি শরীরের পার্টসপত্র আর্টিফিশিয়ালি বানানো হবে। এদের মৃত্যুর আগের সমস্ত স্মৃতি খুব ভালোভাবেই মনে থাকবে এবং তারা তাদের ব্রেনকে তেমনভাবে ব্যবহার করতে পারবে যেমনভাবে একটি সাধারণ মানুষ করে। এই আর্টিফিশিয়াল বডি তাদের ব্রেন থেকে সিগন্যালও রিসিভ করবে এবং তাদের আর্টিফিশিয়াল হার্ট তেমনভাবে ব্লাড পাম্প করবে যেমনভাবে একটি সাধারণ হার্ট করে। কিন্তু প্রশ্ন এখানে, এই সমস্ত কিছু কিভাবে সম্ভব হবে? ক্রিওনিক্স সহজ বিষয় নয় যেমনটা আমাদের দেখানো হচ্ছে। শুধু লিকুইড নাইট্রোজেনের বডিকে দিয়ে কাজ শেষ নয়, বরং এটি একটি ফুল প্রসেস যা অনেক ব্যয়বহুল। ফুল বডিকে 50 বছরের জন্য প্রিজার্ভ করালে খরচ হয় $2,20,000, মানে প্রায় $1,65,00,000 টাকা। আর যদি কেউ শুধু নিজের মাথাকে প্রিজার্ভ করাতে চায় তাহলে $80,000, মানে নিজের মৃত্যুর আগেই পেমেন্ট করতে হয়, যা প্রায় $60 লাখ টাকা। কন্ডিশন অ্যাকসেপ্টের পর যখন সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে যায় তখন পেশেন্টের নাম অ্যালকোরের ওয়েটিং লিস্টে লিখে নেওয়া হয়। ওয়েটিং লিস্ট মানে অ্যালকোরের ডক্টরেরা পেশেন্টের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। জি হ্যাঁ, ডক্টরের একটি রিসার্চ টিম 24 ঘন্টা অন কলিংয়ে থাকে পেশেন্টের পরিবারের সঙ্গে। যখনই তারা খবর পায় পেশেন্ট মারা গেছে তখন তারা দ্রুতই হসপিটালে পৌঁছে তাদের বিশেষ ধরনের আয়োজন শুরু করে দেয়। পেশেন্টের মৃত্যুর কিছু সময়ের মধ্যে তাকে অ্যালকোরের ফ্যাসিলিটিতে নিয়ে আসা হয় এবং তার বডিতে ক্রিও প্রোটেকশনের প্রসেস শুরু করে দেওয়া হয়। এক্সপার্টরা মনে করেন মৃত্যুর পর যত তাড়াতাড়ি বডিকে ক্রিও প্রসেস শুরু করা হবে ততই তার জীবিত হওয়ার চান্স বেড়ে যায়। কিন্তু কি সেই প্রসেস যা দ্বিতীয়বার জীবিত করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট? মৃত্যুর পর মানুষের হার্ট বন্ধ হয়ে যায় এবং এর সাথে সাথে রক্ত চলাচলও বন্ধ হয়ে যায়। আর যখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন ধীরে ধীরে সেগুলোও ফেল হতে শুরু করে। মৃত্যুর পর থেকে শুরু করে ক্রিও প্রোটেকশনের প্রসেস শুরু করা পর্যন্ত পেশেন্টের মধ্যে রক্ত চলাচল করাতেই হবে, যাতে ব্রেন ও অর্গান পর্যন্ত রক্ত পৌঁছাতে পারে। যার জন্য পেশেন্টের বুকে একটি মেকানিক্যাল পাম্প লাগানো হয়, যে আর্টিফিশিয়ালি রক্তকে বডি পার্ট পর্যন্ত পাম্প করতে থাকে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, এবার শুরু হয় আসল কাজ। এবার পেশেন্টের বডি থেকে সমস্ত রক্ত একটি পাম্পের দ্বারা বের করে নেওয়া হয় এবং তার পরিবর্তে একটি বিশেষ ধরনের কেমিক্যাল ভিতরে প্রবেশ করানো হয়। এখানে এই বিষয়টি বোঝা জরুরি যে মানব শরীরে 60% পানি থাকে। যদি একে এমনভাবেই লিকুইড নাইট্রোজেনে দিয়ে দেওয়া হয় তাহলে শরীরের সমস্ত সেলের পানি জমে যাবে, যার জন্য বডি সেলস নষ্ট হয়ে যাবে আর সেটি কোনোভাবেই রিস্টোর করা যাবে না। অ্যালকোরের ডক্টরেরা মনে করে পেশেন্টের অর্গানকে সুস্থ রাখার জন্য তার শিরাগুলোতে অ্যান্টিফ্রিজ লিকুইড দেওয়া হয় এবং বডি টেম্পারেচার ধীরে ধীরে কমানো হয়। নর্মাল পানির ফ্রিজিং পয়েন্ট যেখানে 0°C, সেখানে অ্যান্টিফ্রিজ লিকুইডের ফ্রিজিং পয়েন্ট -100°C। এটা থেকে ফায়দা এটা যে যখন বডি টেম্পারেচার ড্রপ হতে শুরু করে তখন অর্গান অ্যান্টিফ্রিজ লিকুইডের আগেই ফ্রিজ হয়ে যায়। বডি টেম্পারেচার কমতে কমতে এমন একটি পয়েন্ট আসে যখন সেটি কাঁচের মতো শক্ত হয়ে যায়, আর সেই পয়েন্টে বডিকে নিয়ে লিকুইড নাইট্রোজেনের ট্যাঙ্কে দিয়ে দেওয়া হয়, যেখানে -196°C সেটি চিরকালের জন্য প্রিজার্ভ থাকতে পারে। পুরো বডিকে ক্রিও প্রোটেক্ট করার জন্য ডক্টরদের 12 ঘন্টা সময় লাগে, আর যেসব পেশেন্ট শুধু তাদের মাথাকে প্রিজার্ভ করায় এখানে ডক্টরদের 6 ঘন্টা সময় লাগে। ব্রেনকে ক্রিও প্রোটেক্ট করার পর সেটাকেও নাইট্রোজেন ট্যাঙ্কের ভিতরে রেখে দেওয়া হয়। ধোঁয়া ছাড়া এই ট্যাঙ্কের পাশ দিয়ে গেলে মনে হয় আপনি কোনো গ্রেভ ইয়ার্ডের পাশ দিয়ে যাচ্ছেন। এটা বিশ্বাস করাই কষ্টদায়ক যে নিউ টেকনোলজি দিয়ে এদের আবার একবার জীবিত করা হবে। প্রত্যেকটা কন্টেনারের বাইরে তাতে থাকা পেশেন্টের ছবিও লাগানো হয় এবং তাদের ফ্যামিলি মেম্বাররা রেগুলার তা ভিজিট করতে পারে। এই পেশেন্টগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ার অনিতা রাস্কিনও রয়েছেন। অনিতা ক্যান্সার রোগে আক্রান্ত পেশেন্ট। সে জানতো যে সে খুব বেশি দিন বাঁচবে না, সেই জন্য সে দ্বিতীয়বার জীবিত হওয়ার আশায় বেঁচে থাকাকালীন অ্যালকোরে রেজিস্টার করিয়ে নেয়। অনিতার জীবনের শেষ কয়েকদিন সে অনেক টিভি ইন্টারভিউও দিয়েছে, আর সে নিজের উপরে ক্রিওনিক্স প্রসেসকে শুট করার পারমিশনও দেয়। অনিতার হাজব্যান্ড যে মৃত্যুর আগ পর্যন্ত তার ওয়াইফের সাথে থাকে, আর সেও নিজের বডিকে ক্রিওনিক্স প্রসেস করার জন্য সিদ্ধান্ত নেয়, এই আশায় যে ভবিষ্যতে সে যেন তার পার্টনারের সঙ্গে এই দুনিয়াতেই থাকতে পারে। বন্ধুরা, ক্রিওনিক্সের কনসেপ্ট আমরা ক্যাপ্টেন আমেরিকা বা স্টার ওয়ারের মতো সায়েন্স ফিকশন মুভিতেও দেখেছি, কিন্তু এগুলো কি এখন বাস্তবেও দেখা যাবে? এটার সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি على الصحراء صقور تشق السماء قافلة تمضي حرير يلمع مع الريح كاعة عرش تفتح للقدر والنجوم معبد تشتعل مشاعله دعاء بلا خوف مسيرة الصقور فوق الريح
يجمع أخوتنا قوة لا تميل قدر قديم يرسم دربا للأبدين نجوم السماء تهدي والرايات في الهبوب هيا ها قدرة ظفر هو يلا شرف وها سيف أسد هي هو عزة أرض هو عزة أرض نيران المعسكر دائرة طبول تضبط الخطى سلطان في خيمته يقرأ الريح على الخريطة قافلة تعبر عاصفة حرير يتطاير بالغبار حصن على جرف عال رايات تصمد في السماء مسيرات الصقور لا تنكسر في القلوب شرف لا يلين وإخوة لا يتفرقون قدر يضبط خطانا عبر الدهور نجوم تقود الركب والرمي شاهد أمين أصوات الأسلاف تهمس سر ولا تلتفت النجوم ترسم عهدا أزليا للمسير سيف عزة قدرة وأسد ظفر شرف أسد أرض سيف عزة مسيرات الصقور ترفع الرايات في الريح شرف لا يهان قوة لا تزول صحارى الأبد شاهد وإخوتنا ثابتون قدر يفتح بابه لنا والمجد في الطريق في الصحراء تمتد النار مع الغروب أرمل يلمع كالذهب تحت السماء قافلة تمضي تحمل سر القدر معبد يفتح بابه للصلوات نار في القلوب والرمل في الطريق شرف خاد عهد لا يزول رايات ترفرف مع ريح القدر إخوة أقوياء نجوم فوقنا هو قدرة ظفر هو ها يلا شرف وها سيف أسد هي هو عزة أرض حول النيران يجلس الجيش في الليل أرمل يغطي الدروع ويخفي الخط سلطان يرسم الطريق بنجمة بعيدة حصن يضيء بالمشاعل فوق الجرف النار في القلوب والرمل في الطريق قدر يرسم دربنا شرف لا ينكسر صحارى الزمن تحفظ في الأبد إخوة الدم ثابت كالجبل أصوات الأسلاف